রেনু, তোফাজ্জল এবং সর্বশেষ ববি বেগম। আপনারা জানেন এই বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের উপরে সবচেয়ে সহজে যে শারীরিক মানসিক সব ধরনের নির্যাতন করা হয়ে থাকে, সেটা একজন উদ্বাস্তু প্রতিবন্ধী ব্যক্তি হলে তার সাথে যা ঘটে, একজন বিত্তশালী প্রতিবন্ধী ব্যক্তি হলেও তার সাথে তা ঘটে, ঘরের ভেতরে পরিবার তার সাথে যা করে তা করে, এবং ঘরের বাইরেও একই রকম ঘটনা ঘটে। একজন প্রতিবন্ধী ব্যক্তির জীবনে নির্যাতন এবং নিপীড়ন এবং অপঘাতে মৃত্যু এটা যেন একটা খুব স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আপনারা ভুলে যান যে আমরা মানুষ, আপনারা ভুলে যান যে আমরা প্রতিবন্ধী ব্যক্তি যারা আছি তাদের শুধু প্রাণটা শরীরের ভিতরে ধরে রাখবার জন্য যে ব্যাপার, সেটাই শুধু জীবনের অধিকার না। নিরাপত্তার সাথে, সম্মানের সাথে, কেউ আমাকে আঘাত করবে না এই বিশ্বাসের সাথে আমার বেঁচে থাকার অধিকার আছে। কিন্তু সাম্প্রতিক এবং অতীতের ঘটনা আমাদেরকে মনে করিয়ে দেয় যে আমাদের অধিকারটা আছে ঠিকই কাগজে এবং কলমে, বাস্তবে আমরা আসলে এই অধিকারটা ভোগ করছি না। আমি নিজে প্রতিষ্ঠিত প্রফেশনাল পেশাজীবী মানুষ। আমি একজন আইনজীবী, আমি একজন মানবাধিকার কর্মী, এবং দেশে এবং বিদেশে আমার একটি মর্যাদা তৈরি হয়েছে আমার পেশাগত কারণে। কিন্তু এই আমি নিজে, বিশ্বাস করুন আর নাই করুন, জীবনের একটি মুহূর্ত এই ঢাকা শহরে আমি যখন আমার ঘর ছেড়ে বাইরে বেরিয়েছি, আমি এই বিশ্বাসেই বেরিয়েছি যে আজকে আমি কেউ না কেউ কারো না কারো অপমানের শিকার হব। সেটা রিক্সাওয়ালা থেকে শুরু করে যে কোনো মানুষ, বাসের ড্রাইভার, হেল্পার, ফকির, যারাই আছে ধরেন রাস্তায়, যে কোনো মানুষের কাছ থেকে আমি মানসিক শারীরিক নিপীড়নের শিকার হব, ইনসাল্টিংয়ের শিকার হব। এটি মাথায় নিয়ে আমি বের হই। আমার বয়সের একজন অপ্রতিবন্ধী ব্যক্তি, সে হয়তো আমার বন্ধু, সে হয়তো আমার অপরিচিত, সে হয়তো একজন প্রতিষ্ঠিত বা অপ্রতিষ্ঠিত ব্যক্তি, কিন্তু সে প্রতিবন্ধী ব্যক্তি। সেই ব্যক্তিটা আমার মতো এত ভালনারেবল, এত চিন্তার মাথায় নিয়ে রাস্তায় বের হয় না। যে ঘটনায় আমি একটা তিরস্কার শুনবো, সেই ঘটনায় একজন অপ্রতিবন্ধী ব্যক্তিকে, আমার বয়সী ধরুন, তাকে কেউ বলবার সাহসই পাবে না, কারণ জানে যে এরকম করলে পরে থাপ্পড় মেরে দাঁতেরগুলো সব ফলাই দেবে, ঠিক আছে? আর আমাকে বলবে ঠিকই, এমনকি আমাকেও মারবে ঠিকই, বিকজ ওই লোক জানে যে আমি থাপ্পড় মেরে ওর দাঁত ফেলে দিতে পারবো না, কারণ ওর চোখে দেখতে পাচ্ছে যে আমার শারীরিক একটা প্রতিবন্ধিতা আছে। এইটা যদি অব্যাহত থাকে তাহলে আমরা কাজ করব কিভাবে? আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করতে বাইরে যাবে কিভাবে? আমাদের ছেলেমেয়েরা চাকরি করতে বাইরে যাবে কিভাবে? আমাদের ছেলেমেয়েরা খেলতে বেরোবে কিভাবে? তো আপনাদের কারণে তো আমাদের অটোবন্দিত্ব বরণ করে নিতে হচ্ছে। বিষয়টা কি কখনো খেয়াল করেছেন? একটা জিনিস মনে রাখবেন, সীমা লঙ্ঘন করা ভালো না। আপনাদের কাছে এই বিষয়গুলো অগ্রাহ্য করবার মতন হয়তোবা, আপনারা এর থেকে অনেক বড় সমস্যা নিয়ে হয়তো ব্যস্ত থাকেন, কিন্তু এই যে ভেতরে ভেতরে আমরা এই যে নিপীড়নের শিকার হচ্ছি, এই যে অনিশ্চয়তার জীবনটা যাপন করছি, এইটি যদি অব্যাহত থাকে, হয়তো দেখবেন কোনো একদিন কোনো এক ভুক্তভোগী প্রতিবন্ধী ব্যক্তি আপনাদের কোনো একটা অপ্রতিবন্ধী ব্যক্তিকে তার সাধ্য মতো প্রতিরোধ করে বসেছে।
হয়তো আপনি ঘুমায় আছেন, সে গিয়ে জবাই করে দিয়েছে আপনাকে, হতে পারে কিন্তু এটা, কারণ আপনি তো তার মনটা ভেঙে দিয়েছেন, হৃদয়টা ভেঙে দিয়েছেন, তার কাছে মনে হয়েছে যে তার বেঁচে থাকা আর মরে যাওয়া সমান কথা। সুতরাং মরেই যখন যাবে, তাহলে আপনাকে মেরে মরলে সমস্যাটা কী? অথবা আপনাকে খুন করে সে জেলে গেলেই বা তার সমস্যাটা কী? আপনি তো তার লাইফ শেষ করে দিয়েছেন। তার যে সম্মান, তার যে নিশ্চয়তা, বেঁচে থাকার নিশ্চয়তা, ওইটা তো আপনি জলাঞ্জলি দিয়ে দিয়েছেন, শেষ করে দিয়েছেন। তাকে খুন করে এসছেন আপনি মানসিকভাবে। এখন সে যদি আপনাকে খুন করে, কিছু করার আছে? এই প্রতিশোধের আগুনটা কি চান, নাকি এই প্রতিশোধের আগুন নেভানো দরকার? এটা আপনার চয়েস। আমি শুধু এইটুকু বলি, সীমা লঙ্ঘন করলে যদি কেউ প্রতিরোধ করতে শুরু করে তার সাধ্য মতো, তার পদ্ধতি মতো, তাহলে আপনাদের লাইফের নিরাপত্তাও কিন্তু থাকবে না। সারা পৃথিবীতে এবং দেশে সর্বত্র কিন্তু এই নজির আছে। ভুক্তভোগী, দুস্থ, নিপীড়িত, নির্যাতিত মানুষ, তারা যখন ফুঁসে ওঠে, তারা কিন্তু তখন একটা উপায় বের করে ফেলে প্রতিশোধের। ববি বেগম কি করেছিল? বলবেন ববি বেগম একজন বাক প্রতিবন্ধী ব্যক্তি, 70 বছর বয়স, খেটে খায়। কি করেছিল সে? কয়টা দুর্বৃত্ত গিয়ে তাকে হত্যা করলো। এরা নাকি মাদক সেবী, মাদকের টাকা জোগানোর জন্যই হয়তো হত্যা করেছে, কিন্তু সে তো আরেকটা বৃদ্ধা মহিলাকে হত্যা করেনি। সে ববি বেগমকে কেন টার্গেট করেছে আমাকে বলেন? এই মাদক সেবীরা, এই খুনিরা, এই দুর্বৃত্তরা ববি বেগমকে কেন টার্গেট করেছে আমাকে বলেন? বিকজ এই দুর্বৃত্তরা জানে যে ওখানে যে আরেকটা বৃদ্ধ মহিলা থাকে, তাকে মার্ডার করলে তার যারা লোকজন আছে তারা এটা যেভাবে প্রতিশোধ নেবে, একজন বাক প্রতিবন্ধী নারী তাকে হত্যা করলেও কেউ এগিয়ে আসবে না। তাই জন্য তাকে হত্যা করা সহজ, তার গায়ে হাত তোলা সহজ, তার ঘরে ডাকাতি করা সহজ, তার সাথে যা খুশি তা করা সহজ। এই সহজ কাজটাকে আমরা কঠিন করে দিব ইনশাল্লাহ। মনে রাখবেন, আমি একজন আইনজীবী, আমি এটা বলতে পারি না যে আমি আইন নিজের হাতে তুলে নেব। আমি এটা বলবো না, আমি এটা বলতে পারি না। কিন্তু আমি এটা বলতে পারি, অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে পারি, যে আপনারা যদি এত সহজে যে হাত উঠিয়ে ফেলছেন আমার প্রতিবন্ধী ব্যক্তিদের উপরে, সেই হাত যদি রাষ্ট্র নিবৃত্ত না করে, তাহলে ওই হাত উপড়ে ফেলা আমাদের দায়িত্ব হয়ে দাঁড়াবে, এবং সেটা আইন অনুযায়ী আমরা সেটা ফেস করব। আমরা সেটা আইন অনুযায়ী সাবধান হয়ে যান, বি কেয়ারফুল। ইচ্ছে হলেই আমাদের প্রতিবন্ধী ব্যক্তিদের গায়ে আপনারা হাত তোলেন, ইচ্ছে হলেই আমার প্রতিবন্ধী নারীটাকে আপনারা রেপ করেন, ইচ্ছে হলেই আমার প্রতিবন্ধী ব্যক্তিটাকে আপনারা ব্রিজ থেকে নদীতে ফেলে দেন, ইচ্ছে হলেই আপনারা আমার প্রতিবন্ধী ভাইটাকে রাস্তায় ফেলে চলে যান, ফ্যামিলি থেকে এইভাবে বিচ্ছেদ করে দেন, বিচ্ছিন্ন করে দেন। ইচ্ছে হলেই আমার প্রতিবন্ধী ব্যক্তিটাকে আপনারা খুন করেন। আপনাদের এই যে ইচ্ছে, এই ইচ্ছেটা যদি আপনারা নিবৃত্ত না করেন, আমরা আপনার হাত যেখানে আছে ওখান থেকে উপড়ে ফেলে দেব। এবং মনে রাখবেন, আমার সম্মান, জীবন রক্ষা করার দায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্র যদি আমার সম্মান এবং জীবন রক্ষা করতে ব্যর্থ হয়, তাহলে আমার সম্মান এবং জীবন রক্ষা করার দায়িত্ব আমার নিজের। সুতরাং আমার জীবন, আমার সম্মান, আমার সম্পদ রক্ষা করার জন্য আমি ততটুকু আঘাত আপনাকে করতে পারি, আইন অনুযায়ী পারি। যতটুকু আঘাত করলে আমার জীবন, আমার সম্মান, আমার সম্পদ সুরক্ষিত থাকবে। রাষ্ট্র যেহেতু ব্যর্থ হয়েছে,
রাষ্ট্র যেহেতু আমার জীবন নিরাপত্তা, সম্পদের নিরাপত্তা দিতে পারছে না, সেহেতু এখন থেকে বাংলাদেশের যে কোনো জায়গায় প্রতিবন্ধী ব্যক্তিরা ঐক্যবদ্ধ হয়ে তাদের নিজেদের এবং নিজেদের পরিবারের সম্পদ, অর্থ, জীবন, সম্মান রক্ষা করবার জন্য যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবে। আমি একজন আইনজীবী। আমি আইনজীবী হিসেবে বলছি, আমি বিচার বহির্ভূত আঘাত, আক্রমণ, শাস্তি, মৃত্যু, দণ্ড এগুলো ঘৃণা করি। তাই আমি এটা কোনো সময় বলতে চাই না যে আমি আপনাকে বিচার বহির্ভূতভাবে আঘাত করব, শাস্তি দেব বা হত্যা করব। কিন্তু আমি এটা আইনজীবী হিসেবেই বলছি, আমার প্রতিবন্ধী ভাই বোনেরা তাদের সম্মান, জীবন, সম্পদ রক্ষার জন্য আমাদের দণ্ডবিধি অনুযায়ী যে সে আপনার উপরে আক্রমণ করতে পারবে এবং করবে, সেই আক্রমণ করবার জন্য তার মনোবল বাড়ানোর জন্য যতটুকু সহযোগিতা করা দরকার, আইনজীবী হিসেবে, সমাজকর্মী হিসেবে, মানবাধিকার কর্মী হিসেবে আমি সেটি তাদের করব। আমরা যদি পাল্টা আঘাত করতে শুরু না করি তাহলে আপনারা থামবেন না, আমার ধারণা। আমরা যদি পাল্টা আঘাত করতে শুরু না করি তাহলে এই বাংলাদেশ, এই রাষ্ট্র হিসেবে এই বাংলাদেশ, বাংলাদেশের সরকার সেই কঠোরভাবে আইনটা প্রয়োগ করবে না, সেই কঠোর আইন তৈরি করবে না, সেই কঠোর আইন প্রয়োগ করবে না। যে কঠোর আইন কঠোরভাবে প্রয়োগ করলে পরে প্রতিবন্ধী ব্যক্তিদের গায়ে হাত, তাদের সম্মানের উপর আঘাত, তাদের সম্পদ লুটে নেওয়ার কালচার বন্ধ না হয়। আমাদের তরুণ ভাই বোনদের বলছি, তরুণ প্রতিবন্ধী ভাই বোনদের বলছি, তোমরা দেখো তোমাদের কোটা কেড়ে নেওয়া হয়েছে। আজকে 3-4 বছর ধরে যদি তোমরা তথ্য বিশ্লেষণ করে দেখবে, 4 বছর আগে যতটা প্রতিবন্ধী ব্যক্তি চাকরি পেত, এই 4 বছরে তার থেকে কত গুণ চাকরি কমে গিয়েছে। কেউ চাকরি পাচ্ছে না, না সরকারি চাকরি পাচ্ছে না, বেসরকারি চাকরি পাচ্ছে। কি নিয়ে বাঁচবে তোমরা? যেই ছেলেটা মাস্টার্স পাস করেছো, অনার্স পাস করেছো, ক্লাস 1 থেকে ওই পর্যন্ত তোমার ফ্যামিলি তোমার পেছনে কমপক্ষে 10 ভরি স্বর্ণের দাম খরচ করে দিয়েছে। 12 থেকে 15 লাখ টাকা করে কমপক্ষে খরচ করেছে। যদি ওই 15 লাখ টাকা তোমার পেছনে, শিক্ষার পেছনে ব্যয় না করে শুধুমাত্র ব্যাংকে রেখে দিত, তাহলেও মাসে 15,000, বছরে 1.5 লাখ টাকা তোমার পরিবার পেত। আর এখন তুমি পড়ালেখা শেষ করেও ঘরে শেভ করার জন্য, লিপস্টিক কেনার জন্য এখন বাপের কাছ থেকে নয়, মায়ের কাছ থেকে টাকা নিতে হয়। তোমার লজ্জা করে না? যেদিন তুমি লজ্জা করবে, তোমার যেদিন লজ্জা পাবে তুমি, সেদিন হয় তুমি আত্মহত্যা করবে, নয় তুমি ছিনতাই করবে। বলে দিলাম, এই দুটোর একটি ঘটনা ঘটবে। কোথায় বসে আছো? কিসের আশায় বসে আছো? অন্তত এই কাজটা করো। এই যে ববি বেগমকে যেভাবে হত্যা করা হয়েছে, তোফাজ্জলকে যেভাবে হত্যা করা হয়েছে, এর আগে রেনুকে যেভাবে হত্যা করা হয়েছিল, এই হত্যাকাণ্ডগুলোর ঘটনাগুলো পর্যবেক্ষণ করো, বিচার ত্বরান্বিত করার সহায়তা করো, বিচার কার্যকর করবার ব্যবস্থা করো, এবং আশেপাশে যদি এই রকম কোনো ঘটনা ঘটে, দল বেঁধে সেই আক্রমণকারীকে খুঁজে বের করে থানায় নিয়ে যাও। আর তোমার চোখের সামনে যদি এই ঘটনা ঘটে, আক্রমণ করো। ডোন্ট ওয়েট ফর পুলিশ অ্যান্ড আদার্স। আগে তাকে সেভ করো। যদি পাশে পুলিশ থাকে তাহলে ডাকবে, কিন্তু ডাকতে ডাকতে পুলিশ আসতে গেলে যদি সে মারা যাওয়ার বা তার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে আক্রমণ করে বসো। মনে রাখবা, তুমি আক্রমণ করে না বসলে কাল তোমার উপরে কেউ আক্রমণ করবে।
আর যদি আজ তুমি আক্রমণ করো, কাল রংপুরে, পরশু খুলনায়, তারপরে চট্টগ্রাম, ঢাকায়, সর্বত্র যদি আমরা আক্রমণ করে বসতে পারি, আমাদের লোকদের জীবন বাঁচাতে পারি, আমাদের লোকদের সম্মান বাঁচাতে পারি, আমাদের লোকদের সম্মান বাঁচাতে পারি, সম্পদ বাঁচাতে পারি, তাহলে দেখবে পরশু থেকে আর কেউ তোমার ভাইয়ের জীবনের উপরে আক্রমণ করছে না, সম্পদের উপর আক্রমণ করছে না, মর্যাদার উপর আক্রমণ করছে না। অ্যাক্ট অ্যাকর্ডিংলি, এভাবেই কাজ করো, নয়তো কিন্তু নিজেও রক্ষা পাবে না। দুদিন পর তো সুইসাইড করতে যাবে, আমি জানি। আমি দৃঢ়ভাবে বলছি, হয় নির্লজ্জের মতো বেঁচে থাকবে, না হয় সুইসাইড করবে। মাস্টার্স পাস করার পরে যদি 4 বছর 5 বছর বেকার থাকো এবং বাবার কাছ থেকে টাকা নিয়ে রেজারের ব্লেড কিনতে হয়, অধিকারের জন্য লড়াই করতে হবে। তুমি তোমার চাকরির অধিকারের জন্য লড়াই করার সময় যদি অন্যদের সঙ্গে পেতে চাও, তাহলে এখনই এই মুহূর্তে ববি বেগম, রেনু, তোফাজ্জলদের মতন ভিকটিম যারা আছে, তাদের ন্যায় বিচারের জন্য থানায় যাও, কোর্টে যাও, রাস্তায় যাও, আরও যেখানে যাওয়ার দরকার সেখানে যাও। ঘরে বসে থেকো না। বাই।